প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান নেতাকর্মীদের দুর্ভোগ তৈরি না করার আহ্বান, জনপ্রত্যাশা পূরণের কাজ করার নির্দেশ। বিক্রি বাড়লেও সরবরাহ বাড়েনি, ব্যবস্থাপনা ঘাটতিতেই জ্বালানি সংকট বলছেন বিশেষজ্ঞ। অতিরিক্ত তেল কেনার পরিকল্পনা নেই বিপিসির, পরিশোধন সক্ষমতা বাড়ানোর পরামর্শ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় ক্ষোভ, নড়াইলে দুদফায় ট্রাক চাপায় পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ, গাড়ি নিয়ে পালিয়েছেন ঘাতক চালক। উন্নত জীবনের আশায় মর্মান্তিক পরিণতি, সাগরপথে ইউরোপ যাওয়ার পথে খাদ্য সংকটে প্রাণ গেল ২২ জনের, জীবিত উদ্ধার ২৬, বেশিরভাগই বাংলাদেশি ২ মানব পাচারকারী আটক। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত অর্ধশত, তেহরানের সামরিক কারখানায় পাল্টা আঘাত। দ্রুত সামরিক অভিযান শেষ করতে চায় যুক্তরাষ্ট্র, যুদ্ধবন্ধে বৈঠকে বিভিন্ন দেশ। নিজ কার্যালয়ে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছে তার কাছে। প্রসূন, দেখুন, অন্যান্য দিন কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে প্রবেশ করেই তিনি তার নিজ দপ্তর মন্ত্রিপরিষদ বিভাগে সেখানে কার্যালয়ে বসেন এবং গত কয়েকদিনে আমরা যেটা দেখেছি যে একগুচ্ছ কর্মসূচি নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। আজও কিন্তু নির্ধারিত বেশ কিছু কর্মসূচি রয়েছে এবং বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের নির্ধারিত কর্মসূচি রয়েছে। কিন্তু আজ একটি অভিনব কর্মসূচি আমরা দেখছি, তিনি সচিবালয়ে প্রবেশ করে গাড়ি থেকে নেমেই তিনি এখান থেকে সচিবালয়ের অপর প্রান্তে যেখানে ৬ নম্বর ভবন রয়েছেন, সেই ৬ নম্বর ভবনের মূলত ৬ নম্বর ভবনে বেশ কয়েকটি মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয়গুলো আকস্মিক পরিদর্শন করেছেন আজকে। হঠাৎ করেই এই পরিদর্শনকালে তিনি নির্দেশনা দিয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বেশ কিছু মন্ত্রণালয় পরিদর্শন করে প্রধানমন্ত্রী ধীরে ধীরে ওনার নিজ দপ্তর মন্ত্রিপরিষদ বিভাগে তিনি এগিয়ে আসছেন। এর আগে তিনি ৬ নং ভবনের বিদ্যুৎ মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়, তার সেই মন্ত্রণালয়ের দোতলায় অবস্থিত এবং তার উপরে ৩ তলায় অবস্থিত নারী ও শিশু মন্ত্রণালয়, এর উপরে আছে পানি সম্পদ মন্ত্রণালয় এবং তার উপরে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং ৬ষ্ঠ তলায় রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতগুলো মন্ত্রণালয়ে তিনি পায়ে হেঁটেই তিনি পরিদর্শন করেছেন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের তিনি দিক নির্দেশনা দিয়েছেন। এর পরপরেই ওই ভবন থেকে নেমে তিনি মূলত পাশের আরেকটি ভবনে, যেটি ৫ নম্বর ভবন, সেই ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে তিনি প্রবেশ করেছেন। সেখানেও তিনি পরিদর্শন করেছেন, আকস্মিক পরিদর্শন করেছেন। সেখান থেকে আরেকটি ভবনে যাওয়ার একটি ব্রিজ রয়েছে, একটি সেতু রয়েছে, সেই সেতু দিয়ে পার হয়ে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে তিনি পরিদর্শন করেছেন। তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে এইমাত্র তিনি এতগুলো মন্ত্রণালয় পরিদর্শনের পরে তিনি প্রধানমন্ত্রীর নিজ দপ্তর, যেটি মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত, এটার সেই মন্ত্রণালয়ে তিনি আসলেন। তো এতক্ষণ আমরা যেটা দেখছিলাম যে সকালে অন্যদিন এসে যেমন নির্ধারিত কর্মসূচিতে ব্যস্ত থাকেন, আজও অনেকগুলো কর্মসূচি রয়েছে, হয়তো দিনভরেই তিনি ব্যস্ত সময় পার করবেন। কিন্তু তার আগে এই যে আকস্মিক পরিদর্শন, এই পরিদর্শনকালে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে, আমরা যেটি দেখছি প্রায় ৮টি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের তিনি দিক নির্দেশনা দিয়েছেন এবং নিজেই হঠাৎ করে এই পরিদর্শনটি করলেন। এটি মূলত আমরা যেটা জানতে পেরেছি যে গণমাধ্যম কেন, কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন মন্ত্রণালয়ের তারাও কিন্তু এটা জানতেন না। তো হঠাৎ করে এই পরিদর্শনের ফলে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বললেন যে আমাদের মধ্যেও একটি সচেতনতা তৈরি হবে যাতে যথাসময়ে আমরা সচিবালয়ে প্রবেশ করি, অফিসে আসি। মূলত এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব কর্মসূচিগুলো থাকবে, সেই কর্মসূচির ফলে যে কথাগুলো আমরা পাবো, যে সিদ্ধান্তগুলো পাবো, সেগুলো পরে জানিয়ে দিতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। নয়াপল্টনে দলীয় প্রধানকে উষ্ণ অভ্যর্থনা জানান হাজারো নেতাকর্মী। পরে কেন্দ্রীয় কার্যালয়ে মন্ত্রী, এমপি ও নেতাদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান।
বৈঠক শেষে বারান্দায় এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, কোনোভাবেই জনদুর্ভোগ তৈরি করা যাবে না, শৃঙ্খলার মধ্যে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। আহমেদ সালেহিনের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার অবসান, প্রিয় নেতাকে দেখার পর নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী হওয়ার পর শনিবার সন্ধ্যা 7:30টার দিকে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। গাড়ি থেকে নেমেই নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এরপর কার্যালয়ের ভেতরে অর্ধশত এমপি, মন্ত্রী ও নেতার সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন মন্ত্রী। তাদের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। পরে কেন্দ্রীয় কার্যালয়ে বারান্দায় এসে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন বিএনপি চেয়ারম্যান। স্লোগানে মুখরিত হয় নয়াপল্টন। আপনারা কি চান আমি অফিসে আসে? তাহলে আপনাদের সহযোগিতা করতে হবে। পরে কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চান তিনি, তবে রাস্তায় চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ তৈরি হলে তার পক্ষে নয়াপল্টনে আসা সম্ভব নয়। আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে, কিন্তু প্রতিদিন যদি রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয় তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। অফিসে আমি আরো আসব, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান সবাই আপনারা, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা এরকম বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা বিঘ্ন দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়ে বলেন, ধৈর্য ধরে সবাইকে শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। ঠিক আছে, অনেক কাজ আছে আমাদের। দলীয় প্রধানের আগমন ঘিরে দীর্ঘদিন পর আবারও নয়াপল্টন উজ্জীবিত হয় হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতিতে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আর তারা এই আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। আর এই দলটির নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রীর দেয়া দিক নির্দেশনা তারা যেমন অক্ষরে অক্ষরে পালন করবেন, তেমনি আগামীর দিনে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবেন অতীতের মতোই। আহমেদ সালেহিন, সময় সংবাদ, নয়াপল্টন, ঢাকা। গত বছরের সমপরিমাণ জ্বালানি সরবরাহ করা হলেও কাটছে না সংকট। পেট্রোল পাম্প মালিকরা বলছেন, একদিকে যেমন চাহিদা বেড়েছে, অন্যদিকে থামেনি আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতাও। বিশেষজ্ঞরা মনে করেন, সমন্বয়হীনতা, যথাযথ পরিকল্পনার অভাব আর ব্যবস্থাপনাগত ঘাটতি চলমান সংকটের জন্য দায়ী। চাহিদা কমিয়ে সাশ্রয়ী হওয়ার পরামর্শ তাদের। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়ার রবিনের রিপোর্ট। রাজধানীর পরিবাগের এই ফিলিং স্টেশনের কর্মকর্তাদের তথ্য মতে স্বাভাবিক সময়ে এখানে দিনে অকটেন বিক্রি হতো 20,000 লিটারের মতো। বর্তমানে যা উন্নীত হয়েছে 25 থেকে 30,000 লিটারে। তারপরও জ্বালানি তেল পেতে দীর্ঘ সারিতে অপেক্ষা গ্রাহকদের। কিন্তু কেন? আমাদের এখানে সরবরাহ স্বাভাবিক থাকার কারণে, অন্য পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকার কারণে আমাদের এখানে চাপটা একটু বেশি। এই কারণে অনেকের ভিতরে একটা প্যানিক বাই তৈরি হয়েছে। রাজধানীর বিজয় সরণির এই ফিলিং স্টেশনের চিত্রও একই রকম। আগের তুলনায় বিক্রি বাড়লেও কমেনি গ্রাহকের চাপ, বরং দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এটা প্রেশার বেড়েছে। আগে লাইনটা ধরেন যে আমার জাহাঙ্গীর গেট কখনোই ক্রস করতো না, এখন তো এটা এর পিছনে চলে গিয়েছে। এবং বাড়ার কারণ হলো যে দুটো, একটা হলো যে অন্য জায়গায় না পেয়ে এখানে চাপ দিচ্ছে, আর একটা হলো যে ভিতরগতভাবে এটা আতঙ্কিত হয়ে তৈল একটু বেশি নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ও জ্বালানি বিভাগের তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে, ইরান যুদ্ধ শুরুর পর সংকটের শঙ্কায় গ্রাহকদের বাড়তি তেল কেনার প্রবণতা দেখা দেয়। মার্চের প্রথম 5 দিনে ডিজেল বিক্রি হয় গত বছরের তুলনায় দ্বিগুণ হারে। পরিস্থিতি সামলাতে এরপর টানা 9 দিন তেল বিক্রি হয় রেশনিং পদ্ধতিতে। ঈদ যাত্রা সামনে রেখে রেশনিং উঠিয়ে নেয়ার পর 16 থেকে 18 মার্চ জ্বালানি তেল বিক্রির হার বাড়ে আগের বছরের একই সময়
সময়ের তুলনায় 10 থেকে 15%। ঈদের পর ডিপো থেকে তেল দেয়া হচ্ছে গত বছরের সঙ্গে মিল রেখে। তবে ঈদের লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় প্রি অর্ডার জটিলতায় চাহিদা মাফিক তেল নিতে পারেনি অনেক পাম্প। তেল না দেওয়ার ফলে ওই পাম্পগুলো বন্ধ। একটা রাস্তায় যদি 10 কিলোমিটারের মধ্যে 6টা পাম্প কোনো লোক বন্ধ দেখে, তার ভিতরে তো প্যানিক আরও বেড়ে যায়, কিরে ভাই তো তেল নেই। দিস ইজ দ্য রিয়েলিটি। এই বাস্তবতার নিরিখে সরকারকে একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত নিতে যত দেরি করবে ততই প্রবলেম হবে। একই সঙ্গে চলমান সংকটের পেছনে ব্যবস্থাপনাগত ঘাটতিকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাগিদ দিচ্ছেন চাহিদা নিয়ন্ত্রণের কৌশল খোঁজার। আমাদের পেট্রোল অ্যান্ড অকটেন, হ্যাঁ, এর বেশিরভাগই ব্যবহার হয় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। এই যে আমাদের এতগুলো গাড়ি আছে, ওদের তো সরকারের কন্ট্রোলে। তারা যদি বলে দেয় 1 মাসের জন্য এখানে অর্ধেক ব্যবহার করতে হবে, ওকে, এটাকে বলে ফোর্সড কনজারভেশন, তাহলেই কিন্তু অনেক ডিমান্ড কমে যায়। বিশেষজ্ঞরা মনে করেন সংকটে সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প নেই। নীতি নির্ধারকদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে দেশে জ্বালানি তেলের সংকট কিংবা সরবরাহ ঘাটতি নেই, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে এসে দেখা যাচ্ছে তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি আর গ্রাহক ভোগান্তি। এমন অবস্থায় প্রশ্ন উঠছে পরিস্থিতি সামাল দিতে কতটা কৌশলী কিংবা ব্যবস্থাপনাগত দক্ষতা দেখাতে পারছে জ্বালানি বিভাগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি আমদানিতে একদিকে ভোগাচ্ছে দ্বিগুণ ব্যয়, অন্যদিকে সংকট আতঙ্কে বাড়তি চাপে ফিলিং স্টেশন। এমন প্রেক্ষাপটে অতিরিক্ত নয়, ষান্মাসিক পরিকল্পনার ভিত্তিতেই তেল কেনার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে ভবিষ্যতের সংকট মোকাবিলায় বাজার বিকেন্দ্রীকরণ ও পরিশোধন প্রতিষ্ঠানে সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। সরকারিভাবে চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিভিন্ন দেশে তেল রফতানি করে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি আর তেল পরিশোধন প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজে আসছে না G2G চুক্তি। এতে অনিশ্চিত হয়ে গেছে লক্ষ্যমাত্রা অনুযায়ী সরবরাহের পরিমাণ। তাই চাহিদা মেটাতে আমদানিকারকদের বেশিরভাগই এখন স্পট মার্কেট নির্ভর। অনেক দেশ সংকট দীর্ঘমেয়াদীর আশঙ্কায় জোর দিয়েছে মজুদ বৃদ্ধিতে। যদিও এমন প্রেক্ষাপটেও বাংলাদেশ অতিরিক্ত তেল কেনার পথে হাঁটবে না বলে সাফ জানিয়েছে আমদানিকারক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। প্রোগ্রাম করি হলো 6 মাস করে, যেরকম G2G এবং আমরা পারচেজ ওপেন কম্পিটিশনের মাধ্যমে যেটা নেই, এই দুটোই আমরা 6 মাস করে প্রোগ্রাম করা হয়। এদিকে যুদ্ধের আগে বিশ্ববাজারে যেখানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল $60, বর্তমানে দাম বেড়ে তা $110 পৌঁছেছে। যুদ্ধ দীর্ঘ হলে লাগামহীন হবে অপরিহার্য এই তেলের বাজার। শঙ্কা জানিয়ে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একক আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। ইউরোপের দিকে তাকান, ওরা যখন রাশিয়ানের সাথে ওদের সমস্যা হচ্ছিল তখন কাতারের সাথে তারা চুক্তি করলো, বাট এখন কাতারের সাথে তারা এমনভাবে চুক্তি করলো রাশিয়ান পুরোটা বন্ধ করে দিল। এখন কি হচ্ছে, তাদের অলরেডি যুদ্ধের প্রথম দিনে 60-70% গ্যাসের দাম বেড়ে গেছে। সো এটা কিন্তু খুবই হার্মফুল। আপনাকে ব্যালেন্সিংটা এমনভাবে করতে হবে, এটা স্ট্র্যাটেজিক্যালি করতে হবে যাতে সাপ্লাই চেইনটা স্মুথ থাকে। দেশীয় প্রতিষ্ঠানের তেল পরিশোধন সক্ষমতা বাড়ানোর দিকেও জোর দিচ্ছেন এই বিশেষজ্ঞ। আমাদের রিফাইনারি ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট আসা উচিত, সেটা বিদেশি কোম্পানি টু গভর্নমেন্ট অথবা বিদেশি কোম্পানি টু বাংলাদেশি কোম্পানি, যেভাবেই হোক না কেন। আমাদের নেগোসিয়েশন স্কিলও অনেক দুর্বল। পেমেন্ট শিডিউল, এই জায়গাগুলোতেও আমাদের গভর্নমেন্টকে আরও খুবই ভিশনারি হতে হবে, আরও দূরদর্শী হতে হবে। তথ্য বলছে চলতি বছরে বিভিন্ন ক্যাটাগরির 65 থেকে 70 লাখ মেট্রিক টন জ্বালানি কেনার লক্ষ্য বিপিসির। 6 মাসে যার পরিমাণ দাঁড়ায় 32 থেকে 35 লাখ মেট্রিক টন। অতিরিক্ত না কিনে সাশ্রয়ী নীতির অংশ হিসেবে গ্রাহক পর্যায়ে তেলের রেশনিং উঠিয়ে দিলেও ব্যবহার কমাতে ফিলিং স্টেশনগুলোতে কিছুটা রেশনিং করছে বিপিসি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন পাম্পে লম্বা লাইনে অপেক্ষা করে জ্বালানি তেল নিচ্ছেন যানবাহন চালকরা। এদিকে সাব ডিপোগুলোতে বিজিবির পাহারায় দেওয়া হচ্ছে অকটেন, ডিজেল ও পেট্রোল। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, পাম্পে আজও দীর্ঘ সারি দেখেছি দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থেকে মানুষ কষ্ট করছেন সিরিয়ালে একটু তেল নেওয়ার জন্য। যদি আজকে আমরা এই যে পরিবাগ রাজধানীর এখানকার পাম্পের চিত্রটি একটু দেখাই, যে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত এই যে রেশনিং পুরোপুরি না থাকলেও এখানে হিসেব করেই কিন্তু মোটরসাইকেলে বা
যে প্রাইভেট কার আছে সেগুলোতে তেল দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে বলতে পারি যে এই যে কর্মব্যস্ততায় মানুষ যখন রাজধানী কেন্দ্রিক হয়েছে, অফিস আদালত থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব যখন পুরোপুরি চালু হয়েছে, তখন কিন্তু আজকের এই দিনে বিশেষ করে এই যে রবিবার, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানুষের চাপ বা মানুষের প্রেশার আরও বেড়েছে। তবে এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে আমাদের কিছুক্ষণ আগে একটি রিপোর্টে যে এরকম তেলের সরবরাহ বেড়েছে বছর ব্যবধানে, যেখানে 15% বেড়েছিল ডিজেল, পেট্রোল এবং অকটেন, আর 10% ডিজেল। তবে এর মধ্যে দিয়ে আমরা দেখা যাচ্ছে যে এখানকার এই যে দীর্ঘ লাইন, দীর্ঘ সারি, কেউ 1 ঘন্টা, কেউ আধা ঘন্টা, আবার কেউ হচ্ছে অন্তত 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন শুধুমাত্র একটু তেলের জন্য। তবে যদিও এক্ষেত্রে বলা যায় যে আমরা আরেকটু যদি একটা লোকের কথা একটু যদি রিপিট করি, কেননা কিছুক্ষণ আগে দেখেছি যে উনি ফেনী থেকে এসেছেন, প্রায় 17টি পাম্প ঘুরেছেন কিন্তু তেল পাননি, এখানে এসেও ফিরেছেন। তবে এর মধ্যে দিয়ে বলতে পারি যে আসলে রাজধানীতে কিন্তু এই যে যখন অফিস আদালত বা রাজধানী কেন্দ্রিক মানুষের সমাগম বেড়েছে, সিরিয়ালও কিন্তু বেড়েছে, লাইন হয়েছে দীর্ঘ। রাজধানীর বাইরে আমাদের আরেক সহকর্মী আছেন আমার রাজশাহীতে, যাচ্ছি তার কাছে ওখানকার তেলের সরবরাহ পরিস্থিতি জানতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে সারা বিশ্বেই জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। সেই সংকটের যে প্রভাব সেটি কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তার পাশাপাশি এই সংকট ছড়িয়ে পড়েছে রাজশাহীতেও। বিশেষ করে রাজশাহীর যে তেলের পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে বিভিন্ন যানবাহন চালক যারা আছেন তারা কিন্তু খুব সংকটের মধ্য দিয়ে আসলে তারা তেল সংগ্রহ করছেন। বিভিন্ন পাম্প থেকে তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কিন্তু অনেকে তেল পাচ্ছেন না। এই ধরনের কিন্তু সংকট আমরা দেখতে পেয়েছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এখন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের একটি ডিপোর সামনে আছি। শিরোয়েল কলোনি এলাকার অবস্থিত এটি। আসলে এই কলোনি এলাকায় যে ডিপোটি রয়েছে, পাশাপাশি যমুনা, পদ্মা যে 2টি ডিপো রয়েছে, এই 3টি ডিপোতেই আসলে বিজিবির পক্ষ থেকে আসলে তারা নজরদারি রেখেছেন এবং এই ডিপোগুলোতে যে পরিমাণ তেল আসছে ঠিক সেই পরিমাণ তেল বিভিন্ন পাম্পে আবার যাচ্ছে কিনা সেই বিষয়গুলো আসলে তারা মনিটরিং করছেন, নজরদারি করছেন। পাশাপাশি তারা আমরা দেখছি যে ড্রোনের মাধ্যমেও কিন্তু তারা এই দৃশ্যগুলো, বিভিন্ন পাম্পের দৃশ্যগুলো তারা নিয়ন্ত্রণ করছেন, মনিটরিং করছেন এবং এই পাম্পের যে স্বাভাবিক প্রক্রিয়া, বিশেষ করে তেল যাতে সব গ্রাহকরা পান, এই বিষয়গুলো তারা নজরদারিতে রেখেছেন এবং কে কতটুকু তেল পাচ্ছেন এবং কতটুকু তেল তারা গ্রাহকদের দিচ্ছেন, এই সব কিছু কিন্তু তারা আসলে নিয়ন্ত্রণ করছেন এখানে থেকে। এবং বিভিন্ন জায়গায় তারা আরো যে নজরদারি রাখছেন, সবগুলো মিলিয়ে এই বিষয়গুলোই তারা দেখছেন। আমাদেরকে আসলে তারা জানিয়েছেন যে তাদের এই নজরদারি আসলে আরো কয়েকদিন ধরে শুরু হয়েছে, প্রায় 1 সপ্তাহ যাবত এই নজরদারি তাদের চলছে। এইটি আসলে তারা যতক্ষণ না পর্যন্ত এই তেল সংকট পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা পদ্মা, মেঘনা, যমুনার যে সাব ডিপোগুলো রয়েছে সেই সাব ডিপোগুলোতে তাদের এই নজরদারি অব্যাহত থাকবে এবং এটি 24 ঘন্টার জন্য সেটি কিন্তু অব্যাহত থাকবে। আপনারা জানেন যে রাজশাহীতে যে বিভিন্ন পাম্প আছে, সেই পাম্পগুলোতে গেলে গ্রাহকদের অভিযোগের শেষ নেই। তারা কিন্তু অনেক কষ্ট করে আসলে তেল নিতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে। তো এমন একটি পরিস্থিতি তারা এই কার্যক্রমে নিতে বাধ্য হয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী এবং রাজধানীর পরিবাগে। সময় সংবাদে আরও থাকছে। চতুর্থবারের মতো অভিভাবক শূন্য দুদক স্থবির কমিশনের কার্যক্রম ধারাবাহিকতা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। সফল করতে সব ধরনের প্রভাব মুক্ত রাখার পরামর্শ। নড়াইলে তেল না পেয়ে ট্রাক চাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার রাতে সদরের তানভীর ফিলিং স্টেশনে তেল কিনতে যান ট্রাক চালক সুজাত। দীর্ঘ সময় পরও তেল না পেয়ে ম্যানেজার নাহিদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এরপর থেকে পাম্পে অবস্থান করছিলেন ওই ট্রাক চালক। রাত 2টার পর কাজ শেষ করে সহকর্মী জিহাদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাহিদ। পাম্প থেকে বের হতেই তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই নাহিদ মারা যান। আশঙ্কাজনক অবস্থায় জিহাদুলকে ঢাকায় পাঠিয়েছেন চিকিৎসক। তারে আমরা তেল দিতে পারিনি, যার কারণে সে নাহিদ কাকার উপর দিয়ে গাড়ি চালাই দিচ্ছে। আমার ছোট ভাই নাহিদকে পরিকল্পিতভাবে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এর সুষ্ঠু বিচার চাই। এই মুহূর্তে নড়াইল সদরে আছেন সহকর্মী সজীব রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। সজীব,
গ্রাহকদের চাহিদা অনুপাতে কিন্তু পাম্প অর্থাৎ ফিলিং স্টেশনগুলো কিন্তু সেভাবে তেল সরবরাহ করতে অনেকটাই ব্যর্থ হয়েছে। নড়াইলেই সেই জায়গা থেকে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যে তেলের যে সংকট অর্থাৎ গ্রাহকদের যে চাহিদা সেটা কিন্তু পূরণ করতে অনেকটাই ব্যর্থ। এই নড়াইল সদরের যে তানভীর ফিলিং স্টেশন আছে, এই ফিলিং স্টেশনে কিন্তু তেল নিয়ে গতকাল রাত্রে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ট্রাক চালকের সাথে যে পাম্পের ম্যানেজার আছে নাহিদ সর্দার, তার কিন্তু একটু বাকবিতণ্ডা ঘটনা ঘটে এবং বাকবিতণ্ডা পরবর্তী সময়ে কিন্তু তাকে অনেকটা যে পাম্পের যারা কর্মচারী আছে তারা অভিযোগ করে যে তাকে চাপা দেওয়া হয়েছে, ওই ট্রাক দিয়েই তাকে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এখানে একটু বলে রাখি যে আমরা সিসিটিভি ফুটেজ সহ পুলিশের সঙ্গে কথা বলেছি এবং স্থানীয় যারা যেসব পাম্পের যারা কর্মী আছে তাদের সাথে কথা বলে আমাদের তথ্য উপাত্তের ভিত্তিতে একটুকু আমরা নিশ্চিত হয়েছি, বলতে পারি যে এখানে সিসিটিভি ফুটেজ আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি যে একজন ট্রাক চালক কিন্তু ঠিক রাত 12টার আগে কিন্তু এই পাম্পে প্রবেশ করেন এবং তিনি কিন্তু তেল কোনো প্রকার টোকেন ছাড়াই নেওয়ার চেষ্টা করেন। তখন কিন্তু পাম্পের যারা কর্তৃপক্ষ আছে তারা তাদের সাথে এক প্রকার বাকবিতণ্ডার সৃষ্টি হয় এবং তাকে কিন্তু অনুরোধ করা হয় যে নিয়ম মেনে কিন্তু অর্থাৎ পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী কিন্তু যেন তেলটা নেওয়া হয় এবং তাকে কিন্তু সেরকম দেওয়া হবে তেলটা। এই ঘটনার পরে কিন্তু তাকে কিন্তু তার মরদেহ কিন্তু মর্গে রাখা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ নড়াইলের ঘটনায়। সরাসরি যুক্ত ছিলাম নড়াইলে, দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। জ্বালানি খরচ আর উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দেশে কমছে ধান উৎপাদন, খালি পড়ে আছে মাঠ অথবা বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক। চালের আমদানি বাড়ায় কাজ হারাচ্ছেন কৃষিজীবী মানুষ। বিশ্লেষকদের মতে কৃষি পণ্য আমদানিতে দেয়া ভর্তুকি কৃষক পর্যায়ে বন্টন করতে পারলে খাদ্য নিরাপত্তার সঙ্গে দীর্ঘমেয়াদে সুফল পাবে সরকার। সুমন আহমেদের ক্যামেরায় সেলিয়া সুলতানার প্রতিবেদন। ধানের ক্ষেতের শীতল হাওয়া শান্ত করতে পারে না নীলফামারী থেকে আসা মোতালেবের চিন্তা। ক্ষেত মজুর ধানের ক্ষেতে যতটা তার চাহিদা ততটা নয় অন্য ফসলে। ধান ক্ষেত কমতেছে, সবজি খেতে 6 মাস পর একদিন এরকম যাই, ধান খেতে ওখানে ডাকে কম। কৃষি উৎপাদনে সবচেয়ে অলাভজনক মনে করা হয় ধান। ফলে কৃষি জমি খালি থাকলেও ক্ষতির ভয়ে কেউ ধান চাষে আগ্রহী নয়। সার, বীজ, কীটনাশক, পানি সবকিছুতে বেশি খরচ বেশি হওয়ার কারণে ভুট্টার দিকে কৃষক ঝুঁকে পড়তেছে, যার জন্য আপনার খাদ্য সংকট। যেভাবে খরচ তাতে করে আমার ধান ঘরে যে কয়টা লাগবে আর উনার কিনা খাইতে ওই কয়টা লাগবে, এই জন্য উনি করতেছে না। আনোয়ার কালাম পুরোপুরি গৃহস্থী। গত 10 দিন সেচ পাম্প ডিজেলের অভাবে চালু করতে পারেননি। ডিজেল যতদিন না পাবো তো এটা তো ডিজেল ছাড়া চলবে না। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা শুধুমাত্র যে সেসব দেশেই অস্থিরতা তৈরি করছে তা নয়, বরং অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মানুষের ভাগ্য নির্ধারণ করছে। এমন পরিস্থিতিতে কৃষিতে স্বনির্ভরতা তৈরি করা গেলে, অর্থাৎ কৃষিতে মহাপরিকল্পনা তৈরি করা গেলে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান টিকে থাকবে এবং শক্ত অবস্থানে থাকবে, ঠিক একইভাবে বিশ্বের বাণিজ্যের যে কোনো দরবারে অর্থাৎ দেন দরবারে শক্ত অবস্থানে থাকবে বাংলাদেশ। একদম চর এলাকায়, হাওড় এলাকায় ধানের ক্ষেত হয়ে যাচ্ছে তামাকের ক্ষেত, ধানের ক্ষেত হয়ে যাচ্ছে ভুট্টার ক্ষেত। কারণ কি? তারা দাম পায় না। আমদানি করতে যে ব্যয়টা হতো সেইটা আমাদের কৃষকের কাছে যাক সেই টাকাটা, এবং এটা আমার মনে হয় সরকারের জন্য সেটা ভালো হবে। 2015 থেকে 2026 অর্থবছর পর্যালোচনায় দেখা যায় গম ও চাল আমদানি হয়েছে 1,72,000 কোটি টাকার। এর মধ্যে শুধু চাল আমদানির ব্যয় প্রায় 37,500 কোটি টাকা। প্রত্যেকটা নেগোসিয়েশনের সময় একটা জিনিস প্রায়োরিটি জায়গায় থাকবে, সেটা হলো কোন কোন জিনিসের জন্য আমি লোকালি প্রোডাক্টের উপর ডিপেন্ড করব আর কোন কোন জিনিস আমাকে বিদেশ থেকে আনতে হবে। ওভার ডিপেন্ডেন্স কোনো কারণেই ভালো কিছু না। বৈশ্বিক যুদ্ধ ছাড়াও এই লোকসান গোনার দরদামে ফসলের জমি বছর গড়াতেই সরে যায় কয়েকশো একর দূরে। কোনো ভাটা বিস্ফোরার মতো উকি দেয় মাঠের মাঝে। খাল মরে, বাড়ে অনাবাদি জমি, যা মাটি আর জল শুষে নেওয়ার সাথে শুষে নিচ্ছে মানুষের আগামীকালের ভাগ্য। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ধামরাই, সাভার। EDF Aluminium, redefine possibilities. সময় সংবাদে আরও থাকছে। মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগতির বাসের ধাক্কা, ঘটনাস্থলে প্রাণ গেল যাত্রী ও হেলপারের। হাসপাতালে ভর্তি আহত 10 জন। গত 20 বছরে কখনো ঠিকমতো থিতু হতে পারেনি দুর্নীতি দমন কমিশন।
স্বাধীন সংস্থার 7 কমিশনারের মধ্যে পূর্ণ মেয়াদ শেষ করেছে মাত্র 3টি। বড় দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছিল সে ধারাবাহিকতা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন দুদককে সফল করতে সব ধরনের প্রভাব মুক্ত রাখা জরুরি। তাসলিম তৌহিদের প্রতিবেদন। 2004 সালে দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরু দুদকের। তবে 2 দশক পেরিয়েও যেন প্রাতিষ্ঠানিক সক্ষমতা পূর্ণতা পায়নি রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা। 7টি কমিশনের মধ্যে 4টিরই বিদায় ঘটেছে মেয়াদ শেষের আগে। সবশেষ গত 3 মার্চ আগাম আভাস ছাড়াই পদত্যাগ করেন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ও 2 কমিশনার। বিদায়ী চেয়ারম্যানের দাবি নতুন সরকারের কাজের পথ সুগম করতেই স্বেচ্ছায় সরে দাঁড়ানো। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। তবে এই পদত্যাগকে নিছক স্বেচ্ছায় বা ব্যক্তিগত মানতে নারাজ টিআইবি। তারা বলছে ক্ষমতার পালাবদলের সাথে কমিশনের শীর্ষ পদে পরিবর্তন দেশের পুরনো রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতির নেতিবাচক প্রভাব। পদত্যাগ এটি হতাশাজনক, তবে আমি মোটে অবাক হই না। হতাশাজনক এই কারণে যে এইভাবে পদত্যাগের বিষয়টি প্রশ্নবিদ্ধ। একটা প্রতিষ্ঠান হিসেবে তার সক্রিয়তা দেখেছি, আমরা প্রয়াস দেখেছি, কিছু সাফল্য হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এটি আসলে পর্যাপ্ত একটা প্রতিষ্ঠানকে তার যে নির্ধারিত সময়সীমা সেটি কাজ করতে না দেওয়ার কারণে কতটুকু সাফল্য বা ব্যর্থতা হলো সেটাও যথাযথ পরিমাপ করা সম্ভব হচ্ছে না। মোমিন কমিশনের 15 মাসের মেয়াদে দুদকে জমা পড়েছিল অন্তত 15,000 অভিযোগ। শেখ হাসিনা পরিবারের সদস্য থেকে শুরু করে প্রভাবশালী সাবেক মন্ত্রী ও আমলা মিলিয়ে 3,500 ভিআইপি জড়িয়েছিলেন সংস্থাটির জালে। এই ধারাবাহিকতা ধরে রাখতে প্রভাবমুক্ত কাজের পরিবেশের তাগিদ সংস্থার সাবেক মহাপরিচালকের। স্বাধীনচেতা মানুষ এবং যারা এই অনুসন্ধান, তদন্ত, দুর্নীতি এই সমস্ত বিষয়কে বোঝেন, আপোষহীন এরকম যোগ্য মানুষদের আসার দরকার। কিন্তু সেই সাথে আসলেই হবে না, সেই সাথে সরকারকে অনুকূল পরিবেশটা নিশ্চিত করতে হবে। অভিভাবক শূন্য দুদকে দ্রুত যোগ্য কমিশন নিয়োগের মাধ্যমে কাজের গতি ত্বরান্বিত করার আহ্বান বিশ্লেষকদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন, আহত অন্তত 10 জন। পুলিশ জানায় ভোরে পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল হেরিটেজ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস। বিরামপুরে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন, আহত হয় আরও 10 জন। তাদের উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। লিবিয়া থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার সময় গ্রিস উপকূলে অন্তত 22 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বাংলাদেশি বলে জানা গেছে। এ সময় 21 জন বাংলাদেশি সহ মোট 26 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এরই মধ্যে 2 জনকে আটক করা হয়েছে। লিবিয়ার পূর্বাঞ্চলের টব্রুক বন্দর থেকে 21 মার্চ যাত্রা শুরু করে ছোট একটি ডিঙি নৌকা। বার্তা সংস্থা এএফপি জানায় 48 জন আরোহী নিয়ে রাবারের নৌকাটি গন্তব্যহীনভাবে 6 দিন সাগরে ভাসছিল। এ সময় খাবার ও পানির অভাবে অনেকে মারা যান। শেষ পর্যন্ত ক্রিট দ্বীপের দক্ষিণ উপকূলের কাছে নৌকাটিকে শনাক্ত করে উদ্ধার অভিযান চালানো হয়। ইউরোপীয় সীমান্ত সংস্থার জাহাজ নারী ও শিশুসহ 26 জনকে জীবিত উদ্ধার করে, যাদের মধ্যে 21 জনই বাংলাদেশি, যা এই রুটে বাংলাদেশি অভিবাসীদের ঝুঁকিপূর্ণ যাত্রা চিত্রকে আবারও সামনে আনে। বড় ভোট দেওয়ার কথা, কিন্তু আমরা বড় ভোট শিপ দেওয়ার কথা শিপ দেয় নাই, প্রতারণা করে আমরা হাওয়ার ভোট দিছে। কোনো জিপিএস টাকার বা জিপিএস কোনো ম্যাপ দেয় নাই, কিচ্ছু দেয় নাই, বলছে যে সোজা চলে যাও। 30 জনের মধ্যে 18 জন মারা গেছে আর বাকি লোক বেঁচে আছে। আমরা গ্রিক কোস্টগার্ড জানিয়েছে খারাপ আবহাওয়া, দিক হারানো এবং খাবার পানির অভাবে এই মৃত্যুর প্রধান কারণ। অতিরিক্ত যাত্রী বোঝাই এবং নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই ঘটনায় দক্ষিণ সুদানের 2 তরুণকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে মানব পাচার, অবৈধ প্রবেশ এবং অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির ক্ষেপণাস্ত্রের আঘাতে শতাধিক আহত হয়েছেন, ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্থাপনার। তেহরানের পক্ষে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ ও হাউথি। জবাবে ইরানের সামরিক শিল্প কারখানা, নৌ সরঞ্জাম উৎপাদন কেন্দ্র ও পানি শোধনাগারে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। চলমান সংঘাত বন্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। দ্রুত সামরিক অভিযান শেষ হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযানে হতাহত বাড়ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি গ্রামে কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। একই সময়ে ইসরায়েল দাবি করছে তারা তেহরানের সামরিক শিল্প কারখানা ও নৌ সরঞ্জাম উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বিভিন্ন দেশ। পাকিস্তানের মধ্যস্থতার প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট। চলমান আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ইসলামাবাদে সৌদি আরব, মিশর ও তুরস্ক সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন, যেখানে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধের উপায় খোঁজা হচ্ছে। তবে কনজারভেটিভ পডকাস্টার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান, যুক্তরাষ্ট্র কিছুদিনের মধ্যে অভিযান শেষ করতে চায়। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সামরিক অভিযান থেকে ট্রাম্পের প্রাথমিক লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। দীর্ঘমেয়াদী হুমকি এড়াতে সামরিক অভিযান আরও কিছুদিন চলবে বলেও জানান ভান্স। গ্যাসের দাম শীঘ্রই কমবে বলেও আশ্বাস দেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সময় সংবাদ। এবারে খেলার খবর। পিএসএল এর হাই স্কোরিং ম্যাচে শরীফুল ইসলামের পেশোয়ার জালমির কাছে হারল রিশাদ হোসেনের রাওয়ালপিন্ডিজ। 215 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 5 উইকেট হাতে রেখে শেষ ওভারে জয় তুলে নেয় পেশোয়ার। বাবর আজমের কাছ থেকে অভিষেকের ক্যাপ বুঝে নেন শরীফুল। বিদেশি লিগে এটাই বাংলাদেশি পেসারের প্রথম অভিজ্ঞতা। তবে উইকেট শূন্য ছিলেন শরীফুল। নির্ধারিত 4 ওভারে খরচ করেছেন 31 রান। ইয়াসির খানের 50-তে তার প্রতিপক্ষের সংগ্রহ 214 রান। ব্যাট করার সুযোগ পাননি রিশাদ। জবাবে খেলতে নেমে ভালো শুরু করে পেশোয়ার। বাবর হ্যারিসের ওপেনিং জুটিতে আসে 78 রান। শেষ দিকে দলকে জয় এনে দেন মাইকেল ব্রেসওয়েল আর আব্দুল সামাদ। ব্রেসওয়েল 17 বলে 35 আর সামাদের ব্যাটে 11 বলে 33। রিশাদ পেয়েছেন একটি উইকেট। তবে দলের হয়েছিলেন সবচেয়ে কম রান খরচ করা বোলার। পেশোয়ারে নাহিদ রানা থাকলেও সুযোগ হয়নি একাদশে। ফিফা প্রীতি ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে পর্তুগাল। এই ম্যাচের মধ্যে দিয়ে সংস্কারের পর আবারও বিশ্বকাপের জন্য খুলে দেওয়া হয়েছে মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম। মৌলিক অধিকার বাস্তবায়নের দাবিতে ম্যাচের আগে স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ করেন স্থানীয়রা। এ কারণে অনিশ্চয়তা থাকলেও নির্ধারিত সময়ে মাঠে গড়া মেক্সিকো পর্তুগাল ম্যাচ। রোনালদো না খেলায় কিছুটা হতাশ ছিলেন দর্শকরা। এরপর আবার আক্রমণ আর পাল্টা আক্রমণের পরেও কোনো গোল করতে পারেনি দুদল। ফলে গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচ। তবে এদিন ম্যাচের শুরুতে গ্যালারির এক অংশ থেকে অন্য অংশ যাওয়ার সময় পড়ে গিয়ে মারা যান এক দর্শক। এতে সংস্কারের পর খুলে দেওয়া স্টেডিয়ামে নেমে আসে বিষাদের কালো ছায়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জ্বালানি সংকট কাটাতে নানা উদ্যোগ। শৃঙ্খলা আনতে ডিপোতে বিজিবি মোতায়েন। কিছুতেই কমছে না ক্রেতার চাপ। নড়াইলে তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপা। সচিবালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ কার্যালয়ে না গিয়ে ঘুরে দেখলেন বিভিন্ন মন্ত্রণালয়। বিকেলে বসছে সংসদ অধিবেশন। এবং উন্নত জীবনের আশায় মর্মান্তিক পরিণতি। সাগরপথে ইউরোপ যাওয়ার পথে খাদ্য সংকটে প্রাণ গেল 22 জনের। জীবিত উদ্ধার 26, বেশিরভাগই বাংলাদেশি। 2 মানব পাচারকারী আটক। এ ছিল সকাল 10টার সময় সংবাদের। পরে সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ রোজা। এই সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।